আজকের এই খবরটার মতন কলিজার শীতল করা খবর খুব কম আপনারা শুনেছেন, বাট আলহামদুলিল্লাহ আসলে তিনি একজন সুপার হিরো। বুঝছেন, ওই নিজেকে বাঁচাইবার জন্য এই ধরনের কথা বলছে যে সেনাবাহিনীকে নিয়ে কোনো কথা বলা ঠিক হবে না। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে যে দেশ জামাতিকরণ হয়ে গেছে। এই শব্দটা স্থায়ী কমিটিতে আলোচিত হয়েছে। আই নো দ্যাট, আমি জেনে কথা বলছি। প্রশাসন জামাতিকরণ, অতএব এটা ইউনূসের কাছে বিচার দেওয়া দরকার যে স্যার সব জায়গায় জামাত। মেধাবী চৌখস প্রত্যেকটা ক্ষেত্রে সফল একজন ব্যক্তি, এরকম বেশ কজন মেধাবী অফিসারকে পরিকল্পিত পিলখানাবন্দি করা হয় এবং এই পরিকল্পনাটি এর আগেই নেওয়া ছিল যে এখানে কি করবে তারা। এরকম বেশ কয়েকজন সেনা অফিসারকে বাছাই করে এই হত্যার পরিকল্পনাটি করা হয়। সেই সময় আমরা গণমাধ্যমে দেখেছিলাম। তো প্রথমে পিলখানাতে আমাদের সবচেয়ে দেশপ্রেমিক বাছাই করা অফিসারদেরকে একত্রিত করে এই হত্যাযজ্ঞটি চালায়। এরপর শেখ হাসিনা এবং আমাদের শত্রু রাষ্ট্রের এজেন্সি মিলে বাংলাদেশের লম্বা সময় ক্ষমতায় টিকে থাকার মূল পরিকল্পনা। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। বুঝছেন, ওই নিজেকে বাঁচাইবার জন্য এই ধরনের কথা বলছে যে সেনাবাহিনীকে নিয়ে কোনো কথা বলা ঠিক হবে না। হ্যাঁ, ওই দিন দেখলাম আমাদের এই যে কি রুমিন ফারহানা ভদ্র মহিলা, উনি বলতেছিলেন সেনা প্রধানের কথা, যে সেনা প্রধানকে এইভাবে কলঙ্কিত করা ঠিক হচ্ছে না, এইভাবে আঙুল তোলা ঠিক হচ্ছে না। উনি অনেক ভালো মানুষ, উনিই প্রথম নির্বাচন চাইছে আমাদের দেশে, নির্বাচনের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে। সুন্দর, হ্যাঁ, নির্বাচন মানি তো গণতন্ত্র, আর গণতন্ত্র মানি নির্বাচন। কিন্তু এই যে নির্বাচিত সরকার যদি চলে আসতো কোনো কারণে, ধরেন ওই যে 3 মাস পর নির্বাচন চাইছিল 5ই আগস্টের পরে, ধরেন 6 মাস পরে যদি নির্বাচন হয়ে যেত, আজকে কি আর এই যে এসি বাসে কইরা নিয়ে আসছে যাদেরকে 15 জনকে নিয়ে আসছে, এদেরকে দেখতে পাইতেন না? নিশ্চয়ই দেখতে পাইতেন না। কারণ কি ভাই জানেন, দেখেন এই যে কি ওই যে ঘরগুলোর নাম দিছিল আয়নাঘর, ভুইলা যাইতাছি ওই যে আয়নাঘর দেখতে গেল আমাদের ডক্টর ইউনূস স্যার। তখন ওনার সঙ্গে অনেকেই ছিল, কিন্তু যার এলাকায় গেল, যার বাড়িতে গেল, উনি কোথায়? হ্যাঁ, ওই এলাকাটা তো আমাদের সেনা প্রধানের, তাই না? ক্যান্টনমেন্টে যদি রাষ্ট্রপ্রধান যায়, উনি সঙ্গে থাকবে না? ওই আয়নাঘর প্রদর্শনে উনি ছিলেন না, কিন্তু যাই হোক, উনি ছিলেন না। আবার আয়নাঘরে রং টং দেওয়া হইল, অনেকের মনের কষ্টের কথা ওই দেওয়ালগুলোতে লেখা ছিল, সেগুলো মোছা হইল। আবার বড় বড় রুম বানানো হইল, মানে ছোট ছোট রুমগুলোকে ভেঙে বড় করা হইল, অনেক কাহিনী হইল। তারপর একটা টাইমে আমরা ভুলেই গেছিলাম, হ্যাঁ, আয়নাঘরের কথা ভুলেই গেছিলাম এবং ধৈর্যই নিছি না, এইটার আর কোনো কিছু হবে না। কারণ আমাদের সেনা প্রধান একটা কথা বলছিল না, ওই যে ফুল স্টপ, এনাফ ইজ এনাফ বলছিল না? হ্যাঁ, বলার পর থেকে কিন্তু আমরা ধৈর্যই নিছি, এইটা নিয়ে আর কথা বলা যাবে না, এটা নিয়ে কথা বললে বিপদ। হ্যাঁ, এই যে প্রায় তো শুনতাম, আমি তো প্রায় আমার মনে হয় সপ্তাহে 2 বার করে শুনতাম কু হচ্ছে বিদেশ থেকে এবং দেশ থেকে অনেকেই ভাই এই কুর কথা বলতো যে সেনা প্রধান ক্ষমতা নিয়ে নিচ্ছে। ভয় লাগতো ভাই, হ্যাঁ ভয় লাগতো, কারণ বুঝিনি তো ভাই, জীবনের মায়া আছে না একটা। শেষ বয়সে আয়না ঘরে কাটাইতে চায় কে বলেন? যাই হোক, ওই আয়না ঘরের যে বিচার একদিন হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই। কিন্তু ওই যে একজন রিসেট বাটনে চাপ দেবার কথা বলছিল না বিবিসির ইন্টারভিউতে, ঠিক ওই একই জায়গায় আছে, রিসেট বাটনে চাপ দিছে। তো রিসেট বাটনে চাপ না দিলে এরকম ঘটনা ঘটতে পারে? আর এরকম ঘটনা তো ভাই পাকিস্তান, ইন্ডিয়া, আমার মনে হয় উপমহাদেশে খুঁজলে এই ঘটনা পাবেন না। আর্মির ভিতরে ওনারা ডিজিএফআই তে চাকরি করতো, অনেক আবার র্যাবেও ছিল, অনেক পদে ছিল, অনেক জায়গায় ছিল, কোথায় ছিল জানি না। আমরা সাধারণ মানুষ কি মনে করি ওনারা আর্মি মিলিটারি, এইটাই তো বলি, সাধারণ লোক মিলিটারি বলে, আর্মি আর মিলিটারি এই নামই চিনি। এখন দোষ করছে 15 জন, সবাইকে তো আর দোষী করা যাবে না, তাই না? এখন দেখেন, এখানে আজকে 15 জন আত্মসমর্পণ করছে। এরা আগেই গ্রেফতার হয়েছে, আর্মির হেফাজতে ছিল, আজকে থেকে ওরা আইনের আওতায় চলে আসলো।
আবার নভেম্বরের 20 তারিখে ওনাদেরকে আবার এসি গাড়িতে কইরা ওই ক্যান্টনমেন্টের সাব জেলে পাঠাবে না কোথায় পাঠাবে সেটা সময় বইলা দিবে। ধীরে 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 খেলতে হয়। হ্যাঁ ভাই, ওই যে বর্ষিতে মাছ আটকাইলে একবার বলছিলাম না, সুতা ছাড়তে হয়, সুতা ছাড়তে হয়, তারপরে মাছটা কাহিল হইলে ধীরে ধীরে টেনে আনতে হয়। ধীরে ধীরে কে বলে? বনিয়ামিন সাহেব। ওই ধীরে ধীরে টেনে আনতেছে, আসতেই হবে, কেউ ছাড় পাবে না ভাই, কেউ ছাড় পাবে না। আপনাদের মনে আছে ওই যে এয়ারপোর্টে আটকায় দিল সোহেল তাজ, অনেকে বডি তাজ বলে। বডি তাজ কেন বলে? ওই যে একটা ব্যাচেলার নামে নাটক আছে না, ওইখানে একটা ক্যারেক্টার আছে, ও বডি বিল্ডিং করে, ওর নাম বডি তাজ। ওইখান থেকে আইসে এই বডি তাজ, সোহেল তাজকে বডি তাজ বলে। এই সোহেল তাজ দেখেন ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করছে, ওনার বোনও গেছে। সেদিন খুব হাসি খুশি একটা ভিডিও আমরা দেখছি, সোহেল তাজ বুঝাইতেছে ডক্টর ইউনূস স্যারকে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে যে দেশ জামাতিকরণ হয়ে গেছে। এই শব্দটা স্থায়ী কমিটিতে আলোচিত হয়েছে। আই নো দ্যাট, আমি জেনে কথা বলছি। প্রশাসন জামাতিকরণ, অতএব এটা ইউনূসের কাছে বিচার দেওয়া দরকার যে স্যার সব জায়গায় জামাত। এখন এই ব্যাখ্যা আমি আগেও দিয়েছি, বারবার দিব। সমগ্র জাতিকে জানিয়ে দিন দর্শক, আপনারা শেয়ার করে, যে বিএনপি কাদেরকে জামাত বলছে। প্রশাসনে যারা ঘুষ খায় না, যারা নামাজ পড়ে, যারা সৎ, যারা অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, যাদের ছোট ছোট দাড়ি আছে, তাদেরকে অযাচিতভাবে জামাত ট্যাগ দিচ্ছে বিএনপি। এর মানে সৎ লোকদেরকে বিএনপি রাখতে চায় না। সিলেটের ডিসি সরওয়ারকে জামাত ট্যাগ দিচ্ছে, অথচ তিনি জামাতের সাথে, শিবিরের সাথে কখনো সম্পর্কিত ছিলেন না। তিনি সৎ, এটাই তার অপরাধ। সচিবদের মধ্যে যাকেই দেখবে সৎ, সেই জামাত। দর্শক বিচার দিতে গিয়েছে, বিচার দিয়েছে, কিন্তু মজার বিষয়ে সেই বিচার ইউনূস আমলে নেননি। স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে প্রশাসনে যারা সৎ, নিরপেক্ষ এবং যাদের সাহস আছে, যারা নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে, তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে। কোনো বিতর্কিত লোককে দায়িত্ব দেওয়া হবে না, টেনশনের কিছু নেই। দেখেন, আগ বাড়িয়ে বিএনপি জামাতের নামে বিচার দিতে বৈঠক করেছিল। এখন যেহেতু রাজনীতিতে সমান সমান, সেই যুগ নাই যে বিএনপি বড় দল, বিএনপি সব জায়গায় একটু সুবিধা তো পাবেই। যেমন একটা সময় পিনাকি ভট্টাচার্যদের থিওরিরও একটা ব্যাখ্যা ছিল যে একটা জাতীয় সরকার গঠন করা হোক, সেখানে মন্ত্রণালয়ে এরকম শেয়ার করা হবে, যেমন বিএনপি 30%, জামাত 25%, বা জামাত 20%, বা বিএনপি 40%, জামাত 25%। মানে জামাতকে কমিয়ে দেওয়া হতো। আজিব যে বিএনপি সবচেয়ে বড় দল, প্রপোর্শন অনুযায়ী বিএনপি 40% পায়, আর জামাত তাহলে 30%, 25% পায়। এরকম হিসাব নিকাশ ছিল সবার। কিন্তু না, সেই যুগ নাই। বিএনপি 40 হলে জামাত 40, বিএনপি 50 হলে জামাত 50। আর জনপ্রিয়তার মানদণ্ডে জামাত বিএনপির চাইতে অনেক এগিয়ে গেছে। ডাকসু ডাকসু চাকসু রাকসুতে দেখেছেন না, আর বলা লাগবে? দর্শক, কিছুদিন আগে প্রস্তাব উঠেছিল যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠন করা হোক। এখন তো আমরা বলবো যে বিএনপি জামাত সমান সমান, জনপ্রিয়তা বরং জামাত এগিয়ে। অতএব খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হলে জামাত থেকে প্রধানমন্ত্রী করতে হবে। মানে একটা বড় কিছু বিএনপিকে দিলে জামাতকে সমান দিতে হবে, সেই যুগ চলে এসেছে। তারই একটা ম্যানিফেস্টেশন হচ্ছে বিএনপি আকবরিয়া ইউনূসের সাথে বৈঠক করতে গেছে, এখন জামাতের সাথে বৈঠক না করলে আবার খারাপ দেখায় না? জামাতকে ডেকেছে, আবার এনসিপি কেও ডেকেছে, হয়তোবা অন্যান্য কয়েকটা দলকেও আবার একসাথে ডাকবে। জামাত, বিএনপি, এনসিপি এদেরকে আলাদা আলাদা, আর অন্য সবাইকে একসাথে, হতে পারে। অতীতে এটাই করেছে, সমান সমান। এখন প্রফেসর ইউনূসকে যে বিচার দিয়েছিল বিএনপি, সে বিচার প্রফেসর ইউনূস নিজে আমলে নেননি, বরং দর কষাকষি করেছে অনেক। কি 50 জন ডিসি চাই বিএনপির, সৎ নিরপেক্ষ, এটা বিএনপির কনসার্ন না। বিএনপি দলীয় 50 জন চায়, যাতে 50 জনকে ব্যবহার করে জয়ের আসন নিশ্চয়তা করতে পারে। কারণ কারচুপি তো সব জায়গায় করা দরকার হয় না, কয়েক জায়গায় কারচুপি করতে পারলে ওর মাধ্যমেই সরকার গঠনের এক্সট্রা মেরিট পাওয়া যায়। এই ফন্দি আছে। এমনকি তারেক রহমান নিজে এই বিষয়ে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে সালাউদ্দিনদেরকে, যে তোমরা 50 জন ডিসি যেভাবে আনো, নইলে জিততে পারবে না। 50 জন না, ডিসি 300 জন পেলেও যে জিততে পারবে এর কোনো গ্যারান্টি নেই। তারপরও 50 জন চায়, 64 জনের মধ্যে 50 জন চায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। কিন্তু না, ইউনূস এই বিষয়ে কোনো আশ্বাস দেয়নি। এটা নিয়ে কি চলছে ক্যান্টনমেন্টের ভেতরে, এবং থাকবে বাংলাদেশের সমসাময়িক বেশ কিছু খবর, আর থাকছে বাংলাদেশের ডিজিএফআই এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই নিয়ে বিশেষ কিছু তথ্য। দর্শক, প্রথমে আমি রাজনৈতিক খবর দিয়ে চলে যাব সেনাবাহিনী প্রসঙ্গে। আজ সন্ধ্যার পর প্রফেসর ইউনূসের সাথে জামাত ইসলামের বৈঠক হয়েছে এবং এনসিপিরও বৈঠক হয়েছে। বৈঠক শেষে জামাত বলেছে গণভোটে রাজি হলেও এখন এটি নিয়ে বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে।
তারা নভেম্বরের শেষ দিকে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামাত ইসলাম। এবং জামাত ইসলামের যিনি নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন এক বিষয় নয়। দলটি একটি বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটি সংবিধান নয়, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোন সরকার এরকম পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। এই বিষয়ে উনি অর্থাৎ প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে একমত হয়েছে। নির্বাচন কমিশন, সচিবালয় ও পুলিশ প্রশাসনে প্রায় 70 থেকে 80 ভাগ কর্মকর্তা একটি দলের অনুগত বলেও মন্তব্য করেন জামায়াত নেতা তাহের। তিনি দ্রুত তাদেরকে সেখান থেকে সরাবারও প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। দর্শক, আমরা জামাতের যে তথ্যটা পেলাম জানালাম, এগুলো আরো কিছু বিষয় আমাদের কাছে এসছে, আমরা সেই সংবাদগুলো আপনাদের একটু জানাবার চেষ্টা করছি। আজকে আমরা যেটা পেলাম যে পুরনো যে সামরিক কর্মকর্তা যাদের নিয়ে এতদিন আলোচনা সমালোচনা ব্যাপক হয়েছে, যে তাদেরকে কোথায় রাখা হবে, তাদের বিচার কোন প্রক্রিয়ায় হবে, এই বিষয়গুলো নিয়ে, তো সেখানে জানা গেছে যে মানবতা বিরোধী অপরাধের পৃথক 3টি মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 32 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে নির্দেশটি দিয়েছে, আজ সেই নির্দেশ অনুযায়ী তারা আদালতে হাজির হয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই এবং যে আইসি সেলে গুম, খুন ও জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আমাদের আন্তর্জাতিক আদালত। প্রশ্ন হলো যে এদেরকে এখন কই রাখা হবে, এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। এই 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে এই ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য 20 নভেম্বর ধার্য করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামি কোন কারাগারে থাকবে। আদালতের প্রক্রিয়ায় সহায়তা করায় সেনাবাহিনী সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। অর্থাৎ তার যে বক্তব্য সেটি হলো যে আদালতের নির্দেশে তাদের কারাগারে রাখা হবে, এখন রাষ্ট্র ঠিক করবে যে তারা কই থাকবে। এটা কাশীপুর, কেরানীগঞ্জ নাকি এক্সট্রা কোনো ব্যবস্থা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের আন্ডারে থাকবে। এবং পরের দিন ঢাকা সেনানিবাসের একটি ভবনে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে সরকার, যেটি আমরা দেখেছি এর আগের খবরে। এখন রাষ্ট্র তাদেরকে কোথায় রাখবে সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। এটি হলো তাজুল ইসলামের বক্তব্য। দর্শক, আসি বাংলাদেশকে দুবার ধ্বংস করে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বাংলাদেশ সেনাবাহিনীকে দুবার ধ্বংস করে। প্রশ্ন করতে পারবেন দুবার কি করে। প্রথম ধ্বংস করা হয় পিলখানায়। আমাদের চৌকস মেধাবী দেশপ্রেমিক অফিসারদেরকে বাছাই করে 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 শেখ হাসিনা ক্ষমতা এসেই তাদেরকে পাঠানো হয় পিলখানায়। এমন বেশ কয়েকজন অফিসারকে আমি চিনি যাদেরকে মানে কি বলবো, পিলখানায় আক্রমণের 4 দিন 5 দিন আগে বদলি করা হয়েছে। এর মধ্যে আছেন কর্নেল গুলজার, যিনি মনে আছে আমাদের সিলেটে বাংলা ভাই শাহেদ রহমানের বিরুদ্ধে একটা বড় অপারেশন করেছেন এবং বাংলাদেশের জঙ্গিদের মাস্টারমাইন্ডকে নির্মূল করেছিলেন এই কর্নেল গুলজার। তাকেও এই বিডিআর সপ্তাহ কদিন আগেই বদলি করা হয়। কোথায়? বিডিআর। আমরা নর্মালি জানি সেনাবাহিনীতে যারা একটু ডাম্পিং বা যাদের রেকর্ডে কোনো ঝামেলা থাকে, পারফরমেন্সে কোনো একটু দুর্বলতা থাকে, তাদেরকে বাছাই করা হয় বিডিআর এর জন্য। তখন তো বিডিআর ছিল, কিন্তু কর্নেল গুলজার ছিল সেনাবাহিনীর যেমন মেধাবী, চৌখস, প্রত্যেকটা ক্ষেত্রে সফল একজন ব্যক্তি। এরকম বেশ কজন মেধাবী অফিসারকে পরিকল্পিত পিলখানা বদলি করা হয় এবং এই পরিকল্পনাটি এর আগেই নেওয়া ছিল যে এখানে কি করবে তারা। এরকম বেশ কয়েকজন সেনা অফিসারকে বাছাই করে এই হত্যার পরিকল্পনাটি করা হয়। সেই সময় আমরা গণমাধ্যমে দেখেছিলাম। তো প্রথমে পিলখানাতে আমাদের সবচেয়ে দেশপ্রেমিক বাছাই করা অফিসারদেরকে একত্রিত করে এই হত্যাযজ্ঞটি চালায়। এরপর শেখ হাসিনা এবং আমাদের শত্রু রাষ্ট্রের এজেন্সি মিলে বাংলাদেশের লম্বা সময় ক্ষমতায় টিকে থাকার মূল পরিকল্পনাটি সাজায়। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে অবৈধভাবে যে একটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে, এটার প্রধান বাধা হয় সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী হাসিনাকে অবৈধ কাজটি করতে দেবে না। তাই তারা প্রতিবেশী একটি দেশের এজেন্সির সাথে প্ল্যান করে সেসব অফিসারদেরকে টার্গেট করে মারে এবং এদেরকে মারার মধ্য দিয়ে বাকি যারা বেঁচে ছিলেন তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। অনেকে বরখাস্ত করা হয়, অনেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর মধ্যে আপনি দেখেছি যে একজনকে অবসরে পাঠিয়ে গুমও করা হয়। ব্যারিস্টার কি বলে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব একজন ছিলেন, সেনাবাহিনীর রেকর্ডে সর্বাধিক মেধাবীদের একজন তিনি, এরকম বলা হয়। আর অনেকেই পরবর্তী বিভিন্ন সময় মারাও গেছেন বিভিন্ন অঘটনে, আমরা দেখেছি গণমাধ্যমগুলোতে। তো বিষয়টা হলো এরপর শেখ হাসিনা তার মূল পরিকল্পনাটি তৈরি করেন এবং তিনি 16 বছর প্রায় অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকেন। আর যেসব সেনাবাহিনীর মানে যারা মেধাবী না, মানে যারা রাজনৈতিকভাবে পদোন্নতি পাওয়ার প্রত্যাশা ছিলেন, সেনাবাহিনীর মধ্যে যাদের রেকর্ডে ঝামেলা আছে, যাদের বহু রকম শুধু দলীয় বিবেচনায় তারেক সিদ্দিকীর পরামর্শে শেখ হাসিনার অনুমোদনে একে একে বহু আওয়ামী অফিসাররা বা একে একে সব, আমি আওয়ামী বলবো না, যারা দেশকে বিক্রি করে ব্যক্তিগত লাভের জন্য কাজ করেছেন এমন ব্যক্তিদেরকে লোভনীয় অফার দিয়ে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হয়। এবং শেখ হাসিনা তারেক সিদ্দিকী পরিকল্পিত বিরোধী দল নিধনের নামে সেনাবাহিনীকে ব্যবহার করেন, ডিজিএফআই কে ব্যবহার করেন, র্যাবকে ব্যবহার করেন, এরকম ব্যবহার করে তাদেরকে সুবিধা এনে দেন। তারা যখন শেখ হাসিনার নির্দেশে বিরোধী দল দমন করতো, গুম, খুন, ক্রস ফায়ার করতো,
তখন তাদের দ্রুত প্রমোশন হতো। এই প্রমোশনের মাধ্যমে এইসব কারাপ্টেড অফিসাররা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে চলে যায়, আর মেধাবীরা আস্তে আস্তে কোণঠাসা হয়ে যান, তাদেরকে পদোন্নতি মানে কি বলতে তাদেরকে প্রমোশন আর দেওয়া হতো না। তো সেই ক্ষেত্রে অবশেষে যখন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আমরা দেখলাম 5 জন বিজিএফআই সাবেক ডিজি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, একসঙ্গে 5 জনই পালিয়ে গেলেন। এরপর দেখলাম 15 জন যারা রানিং সেনা অফিসার দায়িত্ব পালন করছিলেন তাদের সেনা হেফাজতে নেওয়া হয় এবং অবশেষে আজকে তাদেরকে কারাগারে পাঠানো হয় ট্রাইব্যুনালের নির্দেশে। আরও রয়েছে বেশ কয়েকজন সেনা অফিসার। মূল বিষয়টি হলো দ্বিতীয়ভাবে সেনাবাহিনীকে ধ্বংস করে এইভাবেই, অর্থাৎ সেনাবাহিনীকে জনগণের সামনে মুখোমুখি করে শেখ হাসিনা এইভাবেই তাদেরকে ধ্বংস করেন, পুরো বাহিনীটাকে ধ্বংস করে দেন। আজকে সেনাবাহিনী মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারে না। আজকে আমার পরিবারে অনেক সেনাবাহিনীর সদস্য রয়েছে, তাদেরকে কোথাও দেখি না, সে তারা রিটায়ার করেছেন অনেকে, তারা কোথাও সেনাবাহিনী পরিচয় দেন না। সাম্প্রতিক একজন ব্রিগেডিয়ার জেনারেল আমার সাথে দেখা করতে এসেছেন একটি যে কোনো একটি ধরেন রেস্টুরেন্টে, রুফটপে আমরা বসি, উনি নিজেকে সেনাবাহিনী পরিচয় দিতে রাজি না, মাস্ক টাস্ক পরে এসে বসতেন, তার ওয়াইফ ছিলেন, আমরা একসাথে সেখানে একটা পারিবারিক বিষয়, এটা কোনো রাজনৈতিক না, পারিবারিক প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি, সবার সাথে কথা বলছেন, তিনি একবার তাকে সেনাবাহিনী বলছেন না। এই জায়গাটা কি সেনাবাহিনীর মানে যে সেনাবাহিনীর সবচেয়ে গর্বের, আজকে তারা পৌঁছে দিতে পারছে না কেন? এটা কাজ কিন্তু সেনাবাহিনী ধ্বংস করে দিয়ে গেছেন শেখ হাসিনা। আজকে দেখেন যে অফিসারগুলো তারা কারাগারে চলে গেছেন, রাষ্ট্র তাদের পিছিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তাদেরকে এই পর্যন্ত তৈরি করেছে। কিন্তু দেখেন জনগণকে নিরাপত্তার জন্য যে সেনাবাহিনী গঠন করা হয়েছে তাদেরকে দিয়ে কিভাবে কসাইয়ের মতো কাজগুলো করেছে শেখ হাসিনা, এবং এভাবেই তিনি 16টা বছর ক্ষমতা টিকেছিলেন অবৈধভাবে। কিন্তু আজকের এই দিনটি কয়েকটা মেসেজ বহন করছে। এক, আপনি যত ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, আপনাকে ক্ষমতা ছেড়ে যাবে, আপনার কাছ থেকে ক্ষমতা কখনো স্থায়ী হবে না। পৃথিবীর কোনো ব্যক্তি ক্ষমতা চিরস্থায়ী হয়নি, সবাইকে ক্ষমতা ছাড়তে হয়েছে। আমি একটা ফেসবুকে স্ট্যাটাস করছি, আমার ভালো লাগছে, মীর জাহান, তিনি মোটামুটি সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, তার একটি পোস্ট, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না, ক্ষমতা চিরকাল থাকে না, মানুষ নিজে কোনোদিন ক্ষমতা ছাড়তে চায় না, ক্ষমতা একদিন তাতে ছেড়ে যায়। দুর্দান্ত একটি কথা। আজ ক্ষমতা পেয়ে যাকে তুচ্ছ জ্ঞান করছেন, আগামীকাল হয়তো সেই আপনার চেয়ে বড় ক্ষমতাবান হয়ে যাবে। দেখেন আজকে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, একদিন তিনি জামাতের যখন আইনজীবী ছিলেন তিনি অনেক লুকিয়ে লুকিয়ে থাকতেন, প্রতিদিন গুমের আতঙ্কে থাকতেন। তো একবার 21 টেলিভিশনে আমি তাকে টকশোর জন্য ডাকবো, তাকে ফোন দিই। দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।